নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। ওপার বাংলার রাজনীতি এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান, বিএনপির এই মুহূর্তের চেয়ারম্যান। কিন্তু ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তাকে দেওয়া হলো সরাসরি খুনের হুমকি। প্রশ্ন হলো, এই হুমকির নেপথ্যে কারা রয়েছে? আচ্ছা, বাংলাদেশ কি এবার 2004 সালের সেই ভয়াবহ গ্রেনেড হামলার মতো কোনো ঘটনার সাক্ষী হতে চলেছে? আজকের আলোচনা তাই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে নিয়ে। চক্রান্তটা শুধু বাংলাদেশের সীমানার ভেতরে নয়। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ঢাকার এই অস্থিরতার সুতো নড়ছে একেবারে রাওয়ালপিন্ডি থেকে। পাকিস্তানের আইএসআই কি তবে বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য জামায়াতে ইসলামীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে? আমাদের হাতে যে রিপোর্ট এসেছে এবং যে বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি, বিশ্বাস করুন, তাতে রীতিমতো জামাত, এনসিপি জোট এবং আইএসআই এর অঙ্গুলি হিলনের দিকেই প্রশ্ন এবং আঙুল উঠছে। এক এক করে কিছু বক্তব্য শোনাবো। দেখুন, তারেক রহমান তিনি ফিরলেন বাংলাদেশে। তিনি ফিরেই বাংলাদেশে যে জনসভা করলেন, সেখান থেকে একটা সুস্থ নির্বাচনের গণতান্ত্রিক বাংলাদেশের বার্তা দিলেন। বললেন শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে বাংলাদেশে। তারেক রহমান, বিএনপি সুপ্রিমো, অ্যাক্টিং সুপ্রিমো, একেবারে একজন পোড় খাওয়া রাজনীতিবিদের মতো 17 বছর পর বাংলাদেশে ফিরে একটাই বক্তব্য রাখলেন, শান্তি ফেরাতে হবে, শৃঙ্খলা ফেরাতে হবে, গণতান্ত্রিক বাংলাদেশের দিকেই এগোতে হবে। দেখুন, যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এবার সমস্যা হলো, তারেক রহমান এই কথাটা বলার পর জামাতরা হঠাৎ করে, কিংবা জামাতে ইসলামীর নেতারা হঠাৎ করে নড়ে চড়ে উঠলেন। জামাতে ইসলামীর একজন নেতা রয়েছেন উকিল শেহরিয়ার কবির। তিনি সরাসরি প্রকাশ্যে তারেক রহমানকে হুমকি দিলেন এবং এও বললেন, নির্বাচনের দরকার কি আছে? দরকার নেই নির্বাচনের, বিএনপি এসে গেছে, মনে তো হচ্ছে বিএনপি জিতে যাবে। সরাসরি তারেক রহমানকে অপোজিশন চেয়ারে তো বসালেনই না, উল্টে তাকে একজন স্বেচ্ছাচারী স্বৈরতান্ত্রিক শাসকের রূপ দিলেন। কে দিল? জামাত দিল। কি বলল জামাতের এই নেতা? শুনুন। জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলে দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন। অর্থাৎ বিএনপির প্রত্যাবর্তন কিংবা তারেক রহমানের প্রত্যাবর্তনকে জামাত খুব একটা ভালোভাবে দেখছে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, তারা এখন এই জামাতে ইসলামীর সাথে হাত মিলিয়েছে। এই যে জামাত জোট, সেটা গণতন্ত্রের মুক্তি আনবে নাকি দেশকে নিয়ে যাবে এক অন্ধকার মধ্যযুগের দিকে? এটাই কথা, এটাই এই মুহূর্তে প্রশ্ন। কেন বলছি শুনুন তাহলে। বলছি কারণ কিছু সমালোচনা রয়েছে। দাঁড়ান, একটু দাঁড়ান, কয়েকটা বক্তব্য শুনে যান। এই মুহূর্তে যদি আমরা দেখি, জামাতের উকিল বলছেন বিএনপি এসছে, তাতে তারা সমস্যায় রয়েছে। জামাতের ডেপুটি তিনি বসে রয়েছেন আমেরিকায়। তিনি আমেরিকা থেকে, জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে হুঙ্কার দিচ্ছেন ভারতের বিরোধিতায়। বলছেন গাজওয়াত উল হিন্দ, ওই যে স্বপ্ন, গাজওয়াত উল হিন্দের স্বপ্ন, সারিয়ার স্বপ্ন, সেই সারিয়ার স্বপ্ন নিয়ে এই ভদ্রলোক জামাতের ডেপুটি, তিনি আমেরিকা থেকে বসে গাজওয়াতুল হিন্দের কথা বলছেন, ভারত বিরোধী মন্তব্য করছেন। দেখুন, কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটা 2 ভাগ করে দিব, 1 ভাগ গেরিলাতে যাইব।
ঘোড়া তুম নামলেই লাঠি দিয়ে গইব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করবো? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাব। পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। গাজওয়াত উল হিন্দ বাস্তবায়িত করব। জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে বলছে গাজওয়াত উল হিন্দ বাস্তবায়িত করব। আরে সাহেব, এসব স্বপ্ন পরে দেখবেন। তবে আমরা আমাদের ন্যারেটিভ পরে বলবো, আমরা কি মনে করি ভারতীয় হিসেবে আমরা কি মনে করি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আরও কয়েকটা অকাঠ্য প্রমাণ দেখে নিন। বাংলাদেশের মিডিয়া তো চেঁচাচ্ছে এই মুহূর্তে, আমাদের নিয়ে মিম করছে। সকালবেলায় আমার এক বন্ধু সেই মিমগুলো আমায় পাঠালো, কী সব অদ্ভুত মিম। আমাদের ক্যালকাটা নিউজের আমাদের এই শোয়ের ক্লিপিংস কেটে কেটে আমাদের কি গালাগালিয়ে দিচ্ছে, বলছে আমরা নাকি ভুয়ো তথ্য ছড়াচ্ছি। তাই আজকে বাংলাদেশের সেই সমস্ত মানুষকে কয়েকটা বক্তব্য শোনাই। বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট করা বক্তব্য, বাংলাদেশের মিডিয়া থেকে পাওয়া বক্তব্য। এই মুহূর্তে বাংলাদেশের জামাতের ডেপুটি আমেরিকা থেকে বলছে গাজওয়াতুল হিন্দ করব। সেখানেই শেষ নয়, সারিয়া আইন আসবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো আইন লাগবে না। জামাত এবং কট্টরপন্থী জঙ্গিরা বলছে দেশে আইন চাই না, দেশে সারিয়া চাই। কথা আমার নয়, কথা এই ভদ্রলোকের, এই কট্টরপন্থী জামাতি নেতার, যিনি বাংলাদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করছেন। বাংলাদেশে গণতন্ত্র তারা চান না, তারা চান সারিয়া। সেই কারণেই বিএনপিকে নিয়ে এত সমস্যা। দেখুন, তাগুতি শক্তির কোনো কিছু হবে না দেশে, একমাত্র আল্লাহর আইন চলবে দেশে। কোনো তাগুতের আইন এদের চলবে না। প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করে পরে বলে যে মিল হন আমার মক্কেল তো নির্দোষ। এই ব্রিটিশ হতে যতদিন বিচার ব্যবস্থা থাকবে এদেশের মানুষের কোনদিন উন্নত হবে না। আল্লাহর আইন ছাড়া, সৃষ্টির আইনে মানুষকে কোনোদিন মুক্তি দেওয়া যায় না। আল্লাহর আইনে মানুষকে মুক্তি দিতে পারবে। কোনো তাগুত, কোনো কাফের মুশরিকের আইন কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র আল্লাহর আইন মানুষকে মুক্তি দিতে পারবে। শুধু এই নয়, এ তো একজন জামাতি নেতা যিনি বলছেন একমাত্র আল্লাহর আইন, একমাত্র ওপরওয়ালার আইন মুক্তি দিতে পারবে, গণতন্ত্র নয়। আর উল্টো দিকে তারেক বলছেন গণতন্ত্র দরকার, শান্তি দরকার, শৃঙ্খলা দরকার। সেই কারণেই তো জামাত এত চটেছে। কারণ তারেক রহমান বলছেন গণতন্ত্রের কথা, আইনের কথা, আর এরা বলছেন সারিয়ার কথা। যে সারিয়া এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশে মানা হয় না, কোনো ইসলামিক রাষ্ট্রেও মানা হয় না। এই জামাতিরা, এই জেহাদিরা, এই জঙ্গিরা সেই সারিয়াকে ফিরে আনার কথা বলছে। এবং এর সঙ্গে সূক্ষ্মভাবে, নিবিড়ভাবে পাকিস্তানের যোগ তো রয়েছে। সেই কারণেই তো এই মুহূর্তে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে এই জামাতিদের সমাবেশে, একেবারে বাংলাদেশে জামাতিদের সমাবেশে জয় বাংলাদেশ, জয় বাংলার স্লোগান নেই, উঠছে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান। দেখুন, জামাতিরা বাংলাদেশে বসে স্লোগান দিচ্ছে জয় পাকিস্তানের। দেখুন, আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বাজারে এখনো আছেন, আসেন নাই, আল্লাহর রাস্তে আমাদের বিদেশিকারী সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর। হয়তো 10-15 মিনিট পরে আপনারা আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বাজারে এখনো আছেন, আসেন নাই, আল্লাহর রাস্তে আমাদের বিদেশিকারী সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর। হয়তো 10-15 মিনিট পরে আপনারা ভাবুন অবস্থা। একদিকে জামাত নেতারা সরাসরি বলছেন সারিয়া চাই, জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে বলছে গাজওয়াতুল হিন্দ করব, আর খোদ বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান উঠছে। বুঝতে পারছেন সূক্ষ্ম নিবিড় সংযোজন, কে কোথায় কেন বলছে। এবার আসি আরও কয়েকটা বক্তব্যে।
যেহেতু বাংলাদেশের থেকে যারা আমাদের শো দেখেন, আজকে সকালেই দেখলাম আমাদের শোয়ের অনেক ছোট ছোট অংশ কেটে তারা মিম বানিয়ে বলছেন আমরা নাকি ভুয়ো কথা বলছি। যে ছবি দেখাচ্ছি বাংলাদেশ মিডিয়ার রিপোর্ট করা ছবি, বাংলাদেশ থেকে পাওয়া ছবি, ভুল বলে দেখান। এবার শুনুন, ভারতকে টেরারিস্ট বলা, ভারত বিরোধী স্লোগান কোথায় উঠছে? জামাতের সম্মেলন, ওই যে কি যেন ছাত্র মঞ্চ নাকি মুক্তি মঞ্চ, ইনকলাব মঞ্চ, ছাত্র নেতাদের ইনকলাব মঞ্চ, ছাত্র নেতাদের মুখোশ আমরা গতকালকেই খুলেছি। সেই ইনকলাব মঞ্চের স্লোগান দেখুন, প্রোটেস্ট এগেইনস্ট ইন্ডিয়া, যেখানে নরেন্দ্র মোদীকে টেরারিস্ট বলা হচ্ছে, ভারতকে টেরারিস্ট বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে স্লোগান উঠছে। দেখুন, এখন থেকে রক্ত দিব না। আর এবার শুনুন ইনকলাব মঞ্চের এই বক্তব্য, এই লোকগুলো তারা বলছে রক্ত ঝরানোর কথা। ইনকলাব মঞ্চের যে সদস্য একটু আগে আমরা দেখাচ্ছিলাম, সেই ইনকলাব মঞ্চের সদস্যের বক্তব্য শুনুন, এই ভদ্রলোকের বক্তব্য শুনুন, রক্ত ঝরাবার কথা বলছে, শুনুন। এখন থেকে রক্ত দিব না। প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে, গুম করছে, খুন করছে, আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, বাংলাদেশের জনগণ থেকে রক্ত নেওয়া শুরু করেছে, শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না। আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। জামাত, ইনকলাব মঞ্চ, এইসব ছাত্র নেতাদের আড়ালে থাকা জঙ্গিরা এবং পাকিস্তান, তারা এবার গজওয়াতে হিন্দের কথা বলছে, তারা এই মুহূর্তে ভারত বিরোধী স্লোগান তুলছে, এমনকি আজাদ কাশ্মীরের স্লোগানও ঢাকায় উঠছে। কেন? কারণ স্পষ্ট, পাকিস্তান রয়েছে এর পেছনে। যারা ওখানকার র্যাডিক্যাল কট্টরপন্থী, তারা সরাসরি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতকে কুশ্রীভাবে, কুৎসিতভাবে অপব্যাখ্যা করছে, গালাগালি করছে। সেই বক্তব্য দেখাবো, র্যাডিক্যালদের বক্তব্য, বাংলাদেশের র্যাডিক্যালদের বক্তব্য শুনুন। সন্ত্রাসীদের মাথা ঘুরে গেছে, ভারতে যারাই চাপতে চায় ভারতকে, আমাদের এই লড়াই কিন্তু আজকের না, এই লড়াই আমাদের 200 বছরের লড়াই। তবে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আরো যারা আওয়ামী লীগ চাইতেছেন নির্বাচন বানচাল করতে হবে, নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না, সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, সে যে দলের হোক, যে নামের হোক। আমাদের একটাই কথা, ইনসাফের বাংলাদেশ হইতে হবে, আমরা কোনো রাষ্ট্রের তাবেদারিতে থাকতে চাই না। তারেক ফিরতেই, তারেক রহমান ফিরতেই এরা সবাই জঙ্গি মোড়ে চলে এসছে। গজওয়াতুল হিন্দের কথা বলছে। তারেক রহমানের প্রত্যাবর্তন, গত 25শে ডিসেম্বর ঢাকা বিমানবন্দরে 12 লক্ষ মানুষের ভিড় দেখেছে গোটা বিশ্ব। তারেক রহমান তার ভাষণে বহুত্ববাদের কথা বলেছে, নিরাপদ বাংলাদেশের কথা বলেছে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে। কিন্তু এর উদারনৈতিক মনোভাব তার জন্য কাল হয়ে দাঁড়ালো, কারণ তিনি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই জামাত ঘনিষ্ঠ ব্যারিস্টার শাহরিয়ার কবির তাকে ভারতের এজেন্ট বলে দেগে দিয়ে রীতিমতো খুনের প্রচ্ছন্ন হুমকি পর্যন্ত দিয়েছেন। শুনবেন ব্যারিস্টার শাহরিয়ার খান কবির কেন এই হুমকি দিচ্ছে বলুন তো? বলবো, তার আগে বক্তব্যটা শুনুন, দেখুন। তাগুতি শক্তির কোনো কিছু হবে না দেশে, একমাত্র আল্লাহর আইন চলবে এদেশে, কোনো তাগুতের আইন এদেশে চলবে না। প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করে পরে বলে যে মিলন আমার মক্কেল তো নির্দোষ। এই ব্রিটিশ হতে যতদিন বিচার ব্যবস্থা থাকবে এদেশের মানুষের কোনোদিন উন্নত হবে না। আল্লাহর আইন ছাড়া, সৃষ্টির আইনে মানুষকে কোনোদিন মুক্তি দেওয়া যায় না, আল্লাহর আইনে মানুষকে মুক্তি দিতে পারবে। কোনো তাগুত, কোনো কাফের মুশরিকের আইন কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না, একমাত্র আল্লাহর আইন মানুষকে মুক্তি দিতে পারবে। কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলে? এটার 2 ভাগ করবি, 1 ভাগ গেরিলাতে যাইবে, গোড়াতুন টাইমটাই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না যায়? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করবো, ওটা নিয়ে আমরা বিস্তৃত জায়গায় চলে যাব।
পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কেলা আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলে দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন। আচ্ছা, কেন এই হুমকি হঠাৎ করে? কেন জামাতের ডেপুটি আমেরিকা থেকে বলছে গাজওয়াতুল হিন্দের কথা? কেন সবাই আল্লাহ রসুল কিংবা শরিয়ার কথা বলছে? কেনই বা শাহরিয়ার কবির বলছে বিএনপির হাতে তুলে দিচ্ছেন বলুন তো? কারণ তারেক রহমানের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, যা জামাতের থিওক্রেটিক এজেন্ডার পথে বড় কাঁটা। সূত্র বলছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এটা আসলে ভোটারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার একটা কৌশল, যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যায়। ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি এক অদ্ভুত গুড কপ ব্যাড কপ প্রণয়ী। জামাত সেজেছে ভদ্রলোক বা গুড কপ, আর এনসিপিকে রাস্তায় নামানো হয়েছে হিংসা ছড়ানোর জন্য বা ব্যাড কপ হিসেবে। কেন বলছি বলুন তো? কারণ এই জোট এত সহজ নয়। এনসিপির অন্দরে এখন তুমুল অশান্তি। 30 জন প্রতিষ্ঠাতা সদস্য জোটের প্রতিবাদে পদত্যাগের হুমকি দিয়েছেন। এমনকি দলের মহিলা নেত্রীরাও বলছেন জামাতের সঙ্গে জোট করলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। ছাত্র আন্দোলনের আদর্শ কি তবে স্রেফ ক্ষমতার লোভে বিসর্জন দেওয়া হলো? দাঁড়ান, একটা বক্তব্য শুনে যান। ভারত বিরোধী বক্তব্য এনসিপিও করে, জামাতও করে। সেই বক্তব্য শুনুন, সরাসরি ভারতের বিরুদ্ধে এই বক্তব্যগুলো কারা বলছে? জামাতের লোক, এনসিপির লোক। দেখুন, এই যে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ, মানে অ্যান্টি বিএনপি ন্যারেটিভ, এইটা প্রচেষ্টা করার কিংবা এইটা সাবিত করার চেষ্টা করছে এরা নাকি ইনকলাব মঞ্চের সদস্য, এরা নাকি সবাই জাস্টিস ফর হাদির জন্য নেমেছে। তাহলে ভারতকে সেখানে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? কেন গাজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে? সীমান্তের ওপারে নজর দেব, কারণ রিপোর্ট বলছে পাকিস্তানের আইএসআই সরাসরি বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কাঠামোয় থাবা বসাচ্ছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিলাল আমান আজমির মতো ব্যক্তিদের ব্যবহার করে তৈরি করা হচ্ছে এক নতুন বাহিনী, ন্যাশনাল র্যাপিড অ্যাকশন বা NRA। এই বাহিনীর কাজ কি জানেন? বলবো। এই বাহিনীর কাজ হচ্ছে পুলিশকে সরিয়ে দেশে শারিয়া আইন কার্যকর করা। শারিয়া আইন মনে হচ্ছিল তো এতক্ষণ ধরে যা বলছি তার মধ্যে হয়তো পুরোটা সত্য নাও হতে পারে। বাংলাদেশ থেকে যারা দেখছেন, যারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে বলছেন আমরা ভুল কথা বলছি, ভুল তথ্য দিচ্ছি, আপনাদের জন্য রইল আইএসআই এর এই NRA দিয়ে শারিয়া প্রতিষ্ঠা করা, পুলিশকে সরিয়ে। আর দেখুন আপনাদের সহযোদ্ধা জামাত তারা কিভাবে প্রকাশ্যে আপনাদের মিডিয়াতে শারিয়া আইনের কথা বলছে। সেই বক্তব্য আবারও শোনাবো, কিভাবে জামাত শারিয়া আইনের কথা বলছে প্রকাশ্যে বাংলাদেশে দাঁড়িয়ে, এবং সেই খবর রিপোর্ট করছে বাংলাদেশের মিডিয়া। দেখুন, তাগুতি শক্তির কোনো কিছু হবে না দেশে, একমাত্র আল্লাহর আইন চলবে দেশে। কোনো তাগুতের আইন এদেশে চলবে না। প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করে পরে বলে যে মিল আর আমার মক্কেল তো নির্দোষ। এই ব্রিটিশ হতে যতদিন বিচার ব্যবস্থা থাকবে এদেশের মানুষের কোনোদিন উন্নত হবে না। আল্লাহর আইন ছাড়া সৃষ্টির আইনে মানুষকে কোনোদিন মুক্তি দেওয়া যায় না। আল্লাহর আইনে মানুষকে মুক্তি দিতে পারবে। কোনো তাগুত, কোনো কাফের মুশরিকের আইন কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। ব্যাপারটা খুব সহজ। একদিকে পাকিস্তান র্যাডিক্যাল এলিমেন্টস ঢুকিয়ে যাচ্ছে বাংলাদেশে, বিএনপি প্রত্যাবর্তন কিংবা তারেকের প্রত্যাবর্তনে পাকিস্তান খুব ভয় পেয়েছে। একই সঙ্গে ভয় পেয়েছে জামাত এবং জামাতের এই জঙ্গি শিবিরগুলো, যারা বুঝতে পারছে গণতন্ত্র আবার ফেরার পথে, মানুষ গণতন্ত্রের সঙ্গে আছে, মানুষ এই জামাতিদের এই জেহাদিদের চায় না। সেই কারণেই জামাত এখন এই গাজওয়াতুল হিন্দ, এই শারিয়া, এই সমস্ত উদ্ভট চিন্তাধারার কথা বলছে। কিন্তু আরও কিছু জিনিস রয়েছে। এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশ যৌথভাবে মিসাইল তৈরির চুক্তি করছে। কেন বলুন তো? পাকিস্তানের শাহিন মিসাইল এখন বাংলাদেশের বিজয় 24 নামে পরিচিত হতে চলেছে। কেন? চমকে যাবার মতো কিছু খবর আসছে জানেন বাংলাদেশ থেকে। পাকিস্তান আর বাংলাদেশ এখন যৌথভাবে মিসাইল তৈরির চুক্তি করছে। পাকিস্তানের শাহিন মিসাইল
এখন সেটাই বাংলাদেশে বিজয় 24 নামে পরিচিত হতে চলেছে। এমনকি এই খবরও পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI গোপনে পাকিস্তান সফর করেছে বলে খবর। এটা কি ভারতের নিরাপত্তার জন্য বড়সড় হুমকি নয়? ডিসেম্বর মাস জুড়ে রক্ত ঝরেছে বাংলাদেশে। ছাত্রনেতা জঙ্গি ওসমান হাদির খুনের পর দেশ জুড়ে সংঘর্ষ ছড়িয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই অস্থিরতা কি আসলে 2026-এর নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা বাহানা নয়? একেবারে বাহানা। কিন্তু সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? জামাতের ডেপুটি চিফ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিউ ইয়র্কে দাঁড়িয়ে ঘোষণা করছেন যে 5 মিলিয়ন বা 50 লক্ষ বাংলাদেশি যুবক নাকি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। তারা যে তথ্যর কথা বলছে কিংবা যে তথ্যের কথা বলছে তার নাম গজওয়াত উল হিন্দ বা ভারত বিজয়। এই উগ্রবাদী ভাবধারা কি শুধুই কথার কথা, নাকি এর পেছনে কোনো সশস্ত্র প্রস্তুতি রয়েছে? আল কায়দা আর ISI কিংবা IS-এর জোট কোনো বড় হামলার ছোপ কষছে কি? আনসার আল ইসলাম আর নিও JMBর মতো সংগঠনগুলো এখন বাংলাদেশের শিকড় শক্ত করেছে। শুধু পুরুষ নয়, নারী জঙ্গিদেরও নিয়োগ করা হচ্ছে। আসমানি খাতুন বা প্রজ্ঞা দেবনাথের মতো মহিলা জঙ্গিদের গ্রেফতারির প্রমাণ করে যে এই নেটওয়ার্ক কতটা গভীর। এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলোকেও ব্যবহার করা হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশ এখন এক রিজিওনাল ফ্ল্যাশ পয়েন্ট। ভারত বাংলাদেশ সম্পর্কের সুতো ছিঁড়তে মরিয়া পাকিস্তান। ইউনূস সরকার কি পারবেন এই পরিস্থিতির হ্রাস টানতে, নাকি তারাও এই পাকিস্তানি চালের অংশ? তারেক রহমানের জীবনের ওপর আসা এই হুমকি কি সত্যি কার্যকর হবে, নাকি বিএনপি পারবে এই বিপদ সামলাতে? মনে রাখবেন, বাংলাদেশের আগুন কিন্তু সীমানার ওপারেও ছড়াতে পারে, মানে আমাদের ভারতবর্ষেও ছড়াতে পারে। গণতন্ত্র পুনরুদ্ধার আর চরমপন্থার এই লড়াইয়ে জয় কার হবে তা সময় বলবে। তবে সাবধান, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী ঝড়ের পূর্বাভাস কিন্তু স্পষ্ট। একদিকে তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর কথা বলছে, আর অন্যদিকে ISI জামাত তারা গজওয়াতুল হিন্দের কথা বলছে, তারা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টসের কথা বলছে, তারা তারেককেই হুমকি দিচ্ছে, তারা বিএনপিকে হুমকি দিচ্ছে, তারা শরিয়ার কথা বলছে। এই ধর্মান্ধতার নাম বাংলাদেশ, এই ধর্মান্ধতার নেপথ্যে রয়েছে পাকিস্তান। এই মুহূর্তে সতর্ক থাকুন, সজাগ থাকুন, কারণ এই বাংলাদেশ আর যাই চান এই মুহূর্তে গণতন্ত্র চাইছে না। গণতন্ত্র ফেরাতে পারে তারেক রহমান। সেই তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সবচেয়ে বেশি ভোকাল জামাতিরা, জামাতের জেহাদিরা এবং জঙ্গি নেতাগুলো। চিহ্নিত করুন, ভারতও একে একে এই জঙ্গি নেতাদের নাম নোট ডাউন করছে। বাড়াবাড়ি করলে ধুরন্ধর তো আমাদের আছেই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর বাংলাদেশ থেকে যারা থাকছেন, যারা বাংলাদেশের আম জনতা দেখছেন, সতর্ক থাকুন, সজাগ থাকুন, ভালো থাকুন। আর যারা বাংলাদেশের জামাতি জঙ্গিরা দেখছেন, গর্ত খুঁজুন, লুকোন, কারণ ভারত মানলে না কোথাও পালাতে পারবেন না। জয় হিন্দ।